আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আজ। উভয় পক্ষের শুনানি শেষে গত 21 আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখার আর্জি জানিয়েছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আপিল খারিজ ও হাইকোর্টের রায় বহাল রাখার প্রার্থনা জানান। গত 17 জুলাই এই মামলার আপিলের শুনানি শুরু হয়। 21 বছর আগে 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ছোড়া হয় যুদ্ধাস্ত্র গ্রেনেড। নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন, আহত হন শতাধিক নেতাকর্মী। 2018 সালের অক্টোবরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। গত বছরের 1 ডিসেম্বর বিচারিক আদালতের রায় বাতিল করে রায় দেয় হাইকোর্ট। ফলে মামলা থেকে সব আসামি খালাস পান। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বিচার প্রক্রিয়ার তৃতীয় ধাপে আপিল শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার পর্যায়ে আসে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ জেরা করবেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। বুধবার জেরার কথা থাকলেও তিনি সময় আবেদন করেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় জুলাই আগস্টের গণহত্যার দায় স্বীকার করে নিহত আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান চৌধুরী মামুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে মরণাস্ত্র ব্যবহার করে এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছে বলেও জবানবন্দিতে জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাজদুপুই। বুধবার রাত 9টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদুপুই। এর সময় উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত মাসুদুপুইয়ের প্রচেষ্টার প্রশংসা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা 2 দিনের সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা ও ক্লাস, তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে মডেল থানা স্থাপনের জন্য গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পত্র দিয়েছে। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত সমূহ দ্রুত বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে গতকাল ক্যাম্পাসে সমাবেশ করে বিভিন্ন ছাত্র সংগঠন। সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার 8 জনকে 10 দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলী হোসেন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে, তবে তার বিষয়ে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাকসুর রিটার্নিং কর্মকর্তা। এদিকে আইনগতভাবে ডাকসু নির্বাচনে কোনো বাধা না থাকায় প্রচার প্রচারণায় মুখর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। হবিগঞ্জের মন্দরীতে নির্মাণাধীন ব্রিজ উঁচু না করলে 5টি জেলার সাথে নৌ যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের দাবি, নৌকা চলাচলের সুবিধা না রেখে ব্রিজ নির্মাণ করলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঠিকাদারদের স্বেচ্ছাচারিতায় স্থানীয়দের মতামত উপেক্ষা করে কম উচ্চতার ব্রিজ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ তাদের। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জেলা প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন আদিত সজীব।
যোগাযোগের উন্নয়নে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দুরি ইউনিয়নে এই সেতুর নির্মাণ কাজ চলছে। স্থানীয়রা জানান, সম্প্রতি রাজখাই এলাকার এই খালের উপর প্রায় 1,20 লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজ শুরু করে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এলাকাবাসীর অভিযোগ, সেতুর উচ্চতা কম হওয়ায় আজমেরীগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নৌপথে বিভিন্ন পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে। প্রতিদিন হাজার হাজার মন ধান যায়, প্রতিদিন 1000-2000 মানুষ বাড়ি অঞ্চলের যা আছে চলাচল করে। ব্রিজটা যেহেতু উচ্চতা কম, সেই হিসাবে নৌকা এটা যাইতে পারে না। আর পরবর্তী যদি আমদানি বাড়ে তো আমরা এই ধরে আরো অর্থ অবস্থা যাওয়ার অবস্থা খুব খারাপ। তারা বলছেন, কুমড়ি, মাটিকাটা, ভুরভুরি, ইমামনগর, রসুলপুর, মুরাদপুর ও পাহাড়পুর সহ আরো বেশ কিছু এলাকার মানুষ এতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। পাঁচটা ডিস্ট্রিক্ট লিয়া আমরা চলাচলের পথ বন্ধ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে এই দুলালপুরের বৃষ্টি আরো অন্তত 10 থেকে 12 ফুট উচ্চ। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যাতে আরো 15 ফুট উঁচু করে। যদিও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীর এসব অভিযোগের বিষয়ে কথা বলতে চাননি ক্যামেরার সামনে। টাকা পয়সার তো কোনো প্রসঙ্গ না, আপনি টাকা পয়সার কথা উঠাচ্ছেন কেন? আর আপনার সাথে আমার ওই সম্পর্ক না যে আপনি আমাকে ফোনে জানতে হবে। হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মূলত এই প্রকল্পগুলো দেওয়া হয়েছে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের ডিমান্ডের অনুযায়ী। পরীক্ষা নিরীক্ষা করে দেখে, তদন্ত করে দেখে আমরা ব্যবস্থা নেব যদি এটার ভিতরে কোনো অনিয়ম থাকে। এই সমস্যা উত্তরণে দ্রুত উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি তাগিদ দিচ্ছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অফুরন্ত মাছের ভান্ডার হিসেবে পরিচিত ভৈরবে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। ভরা বর্ষাতেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ, ফলে দিন দিন চাহিদা বাড়লেও কমে আসছে মাছের যোগান। সেখানে জায়গা করে নিচ্ছে চাষের মাছ। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার রিপোর্ট, আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নদী অধ্যুষিত অঞ্চল ভৈরব, রয়েছে 5টি নদী। জেলা তথ্য বাতায়ন বলছে বিল ও পুকুরের সংখ্যাও 276টি। একটা সময় ছিল যখন দেশি মাছে ভরপুর ছিল এখানকার নদী, বিল, খাল, কিন্তু এখন সেই মাছ আর নেই। নদ নদী ও জলাশয় ভরাট হয়ে নাব্য কমে যাওয়ায় কমছে মাছের বংশবিস্তার। কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক, কারেন্ট জাল, অবাধে পোনা মাছ আহরণ ও ডিমওয়ালা মাছ নিধন, সব মিলিয়ে হুমকির মুখে এই অঞ্চলের মৎস্য সম্পদ। নদীতে গত বছরের 10 ভাগের 1 ভাগ মাছও নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জাল টানি, কিন্তু সংসার চালানি খুব কষ্ট হয়। আমরা অভাবের সংসার, মাছ না পাইলে আমরা কি দিয়ে জান বাঁচাই? আমরা তো বেকার, কিন্তু মাছ হয় না, নদীতে নাই মাছ। অথচ একটা সময় ছিল যখন ভৈরবের নদীগুলোতে ছিল দেশি মাছের রাজত্ব। চিতল, কলি, বায়স, খোকসা, কালাবাটা, রানী, কাজলি, বাঘাইর, ভেদা, কই, শালবাইম সহ বহু মাছ ধরা পড়তো নদীগুলোতে। আগে যে মাছ ছিল এর থেকে মাছ অনেক 3 ভাগ মাছ কমে গেছে। আর ওনা যা কিস্তা পাই না, যা দুদিন দিলে মাছ নেই গাঙ্গো। আর অনেক তো ওরা জাল ফেলা 400-500 টাকা, 10-12 জন মানুষ কিছুও না। আগে যে বড় বড় মাছ আছে, লুট, কাতলা, হরমা, তাই এগুলি নাইও আনে, দিয়ে না স্বপ্ন করে। মাছ যখন বিলুপ্তির পথে, তখন টনক নড়েছে মৎস্য অফিসে। হারিয়ে যাওয়া মাছ ফেরাতে জেলেদের মাঝে চালাচ্ছে সচেতনতা কার্যক্রম। স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে একটি বা একাধিক যদি অবহেশ্রম তৈরি করে দেশীয় প্রজাতির মাছগুলোকে রক্ষা করা যায়, তাহলে কিন্তু অনেকাংশে এই মাছগুলোকে রক্ষা করা সম্ভব হবে। দেশি মাছ টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভৈরববাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুচিরিপানা কাটার যন্ত্র তৈরি করে সাড়া ফেলেছেন যশোরের মনিরামপুরের প্রদীপ বিশ্বাস। ভবদহ অঞ্চলের কুচিরিপানা সমস্যার সমাধানের চেষ্টায় যন্ত্রটি উদ্ভাবন করেন তিনি। তবে এই আধুনিকায়নের দরকার সরকারি বেসরকারি পর্যায়ের পৃষ্ঠপোষকতা। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মনিরামপুরের ভবদহ অঞ্চলের খালবিল, নদী ও ঘিরে মাছ চাষ ও চলাচলে অন্যতম বাহন নৌকা। তবে সারা বছরই পানিতে কচুরিপানার আধিক্য থাকায় কঠিন হয়ে পড়ে নৌ চলাচল। এর সমাধান খুঁজতেই কচুরিপানা কাটার যন্ত্র উদ্ভাবন করেন প্রদীপ বিশ্বাস। সীমান্তবর্তী কুচিলিয়া গ্রামে নিজের দোকান কুচিলিয়া পিকেবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে কাজ করার পাশাপাশি 2.5 বছর আগে তৈরি করেন কচুরিপানা কাটার যন্ত্র। শুরুতে ঘন কচুরিপানা কাটতেই বন্ধ হয়ে যায় এটি। পরে ডিঙি নৌকার উপর 2টি ইঞ্জিন সহ 9টি ছুরি ও অন্যান্য উপকরণ বসিয়ে যন্ত্রটি তৈরি করে সফল হন তিনি।
এতে খরচ হয় প্রায় ৩ লাখ টাকা। আমার এটা চিন্তা ভাবনা আছে, এই শ্যাওলাটা এখন তো মেশিনে কুচাই দিচ্ছে, আমার এমন একটা মেশিন আমি আবিষ্কার করতে চাই এই শ্যাওলাটাও ধরে নেবে, ধরে নিয়ে ওই শ্যাওলাটা রোলার করে আর একটা পাইপের ভিতর দিয়ে বেরোয় চলে আসবে এবং ওইটা আমি বস্তাবন্দি করে জৈব সার হিসাবে ব্যবহার করব। এই মেশিনের চিন্তা ভাবনা আমার আছে। কেটে ফেলা কচুরিপানা খুব সহজেই জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যন্ত্রটি ভাড়া ও কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। ইতোমধ্যে তার তৈরি যন্ত্র কিনেছে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। আমরা চাই আমাদের অঞ্চলের এই পানি নিষ্কাশন হোক। পানি নিষ্কাশন করতে গেলে এখন তো এই কচুরিপানা জন্মে আছে, এই কচুরিপানা পরিষ্কার করতে গেলে জন খরচ করে অনেক টাকা ব্যয়বহুল। এখন আমাদের অঞ্চলের কুচলিয়া বাজারের প্রদীপ দা উনি একটা মেশিন তৈরি করেছেন, সেই মেশিনে শ্যাওলা এই কম খরচে শ্যাওলা পরিষ্কার করতে পারে। প্রদীপ জানান, কেটে ফেলা কচুরিপানা স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করার জন্য প্রয়োজন যন্ত্রটির আধুনিকীকরণ, তাই দরকার সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে মরহুম মকবুল আহমেদ চৌধুরী নিকটজনদের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার স্বজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন জানান তিনি। শ্রমিকদের 23 দফা মেনে নিয়ে দুদিন পর আজ থেকে উৎপাদনে ফিরেছে নীলফামারীর উত্তরা ইপিজেড। তবে এভারগ্রিন প্রোডাক্ট লিমিটেড কারখানাটি খুলবে আগামী শনিবার। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ, বেবজা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে দীর্ঘ বৈঠক শেষে এই তথ্য জানান নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। একই সাথে শ্রমিকদের বকেয়া পাওনাদি যত দ্রুত সম্ভব পরিশোধ করার অঙ্গীকার করেছেন এভারগ্রিন কর্তৃপক্ষ। পাশাপাশি নিহত হাবিবুর রহমানের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। গেল সোমবার কারখানা ছুটি ঘোষণাকে কেন্দ্র করে চলা শ্রমিক বিক্ষোভে 8 শ্রমিক গুলিবিদ্ধ ও হাবিব নামে এক শ্রমিক মারা যান। এবার আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের 80 বছর পূর্তি উপলক্ষে বুধবার চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দেন 26 দেশের শীর্ষ নেতা। এক ফ্রেমে ধরা দিয়ে বিশ্ব গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ নিয়ে কথা বলতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প প্রশ্ন রেখে বলেন, জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অবদান কি মনে রেখেছে চীন? চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প দাবি করেন, পুতিন ও কিম জং উন একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দর্শক, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণার পর আমরা সরাসরি চলে যাচ্ছি সংবাদ সম্মেলনে। আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে, আমার হাইকোর্ট বিভাগ এবং আমার অ্যাপেলেট ডিভিশন নিয়ে, যে এখানে ন্যায়ের দণ্ড, এই ন্যায়ের দণ্ড, ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন। কাজেই বাংলাদেশে বিচার আছে, আইনের বিচার আছে, আইনের শাসন আছে, এটা আবার প্রমাণিত হলো। আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার পুনঃতদন্তের, সেটা আজকে আমরা শর্ট অর্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পড়ে শোনালেন, আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ, এটা বিচার বিভাগের কাজ না, ঠিকই, কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও
সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস, এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরগুজার করছি, এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি। এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে, আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এটা আবার প্রতিষ্ঠিত হলো, এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখা। আর 164 ধারার জবানবন্দি মরহুম মুফতি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল। কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি যখন রায় পড়ে শোনালেন, সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল, সেখান থেকে এনে তাকে এই যে 164 করা হয়েছে দ্বিতীয়বার, এবং এই সেকেন্ড কনফেশন, এটা আইনত গ্রহণযোগ্য না। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা স্বতঃস্ফূর্তভাবে করা বা ভলান্টারিনেস, যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুফতি হান্নান না, অন্যান্য যে সমস্ত স্বীকারোক্তিগুলো ছিল এগুলো একটাও ভিতরেও ওনারা ভলান্টারিনেস খুঁজে পান নাই, অর্থাৎ এগুলো স্বেচ্ছায় তারা করেননি। কাজে স্বেচ্ছায়। এবার খেলার খবর। বৃষ্টির বাধায় নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করতে না পারলেও হতাশ নয় বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজ 2-0 জেতায় এশিয়া কাপের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট। এদিকে হারলেও আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ভালোই হয়েছে বলে মনে করছেন ডাচরা। আরো জানাচ্ছেন পরাকারমান। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে ফুরফুরে মেজাজ আছে বাংলাদেশ। শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে 18 ওভার 2 বলে 4 উইকেটে 164 রান তোলার পর বৃষ্টিতে খেলা হতেই পারেনি। ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আগের 2 ম্যাচ জেতায় সিরিজটা 2-0 ব্যবধানে জিতে নেয় টাইগাররা। তবে অপেক্ষাকৃত দুর্বল ডাচদেরকে একেবারে ছোট করে দেখছে না বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এটা নট অনলি এই সিরিজের জন্য, সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড, কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি। ফিটনেস তো অবভিয়াসলি আপনি মিরপুরে থেকেও করতে পারবেন, বাট যে টাইপের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি, যে টাইপের প্র্যাকটিস আমরা করতে চাচ্ছিলাম, সেটা সিলেটে একমাত্র পাওয়া গেছে। তো আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে শুরু থেকেই 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখে এসেছে নেদারল্যান্ডস। সিরিজটি ছিল তাদের শেখার মঞ্চ। ডাচ পেসার কাইল ক্লেইন জানান, বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তাদের বিশ্বকাপে কাজে লাগবে। আমরা যতটা ভালো খেলতে চেয়েছিলাম ততটা পারিনি, কিন্তু সিরিজটা আমাদের জন্য শেখার দারুণ সুযোগ ছিল এবং আগামী বিশ্বকাপের জন্য এটা ভালো একটা প্রস্তুতি। ডাচদের বিপক্ষে সিরিজটিকে এশিয়া কাপ ক্রিকেটের প্রস্তুতি হিসেবে নিয়েছিল বাংলাদেশ। সে হিসেবে বলা যায় আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পেরেছে টাইগাররা। পরাগারমান, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।